স্থলবন্দর নিষেধাজ্ঞায় সাগর পথে চলছে ভারতে পণ্য রপ্তানি। খরচ কমাতে পদক্ষেপের তাগিদ উদ্যোক্তাদের। নতুন ব্যবস্থাপনায় নিউমোরিং টার্মিনাল পরিচালনায় জোর প্রস্তুতি। সেবা ব্যাহত না হবার আশা ব্যবসায়ীদের। জুলাইয়ে যাত্রাবাড়ীতে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ, 1 বছরেও ট্রমা কাটেনি মৃত্যুর মুখ থেকে ফেরাদের। জাতিসংঘ কর্মীদের আজীবন দায় মুক্তিতে আপত্তি ঢাকার, চলছে কার্যালয়ের খসড়া চুক্তির খুঁটিনাটি বিশ্লেষণ। গাজায় আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা, পশ্চিম তীরকে ইসরায়েলে যুক্ত করার তাগিদ লিকুদ পার্টির। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসসুম। দর্শক, শুরুতেই জানাবো মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর খবর। ভারতের অশুল্ক বাধায় ঝুঁকিতে দেশের মোট রপ্তানি আয়ের অন্তত 5%, যা বিকল্প বাজারে স্থানান্তরের সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে এই মুহূর্তে সমুদ্রপথে খরচ কমানো গেলে প্রতিবেশী দেশটিতে রপ্তানির গতি ধরে রাখা সম্ভব। রাকিব হোসেনের রিপোর্ট। বিশ্বজুড়ে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের চাহিদা থাকলেও তার প্রতিফলন নেই রপ্তানি আয়ে, যার পেছনে রয়েছে অবহেলা, অযত্ন আর অদক্ষতার গল্প। তবুও উদ্যোক্তাদের নিরলস প্রচেষ্টায় এই খাতের রপ্তানি ছড়িয়েছে বিশ্বের 60টিরও বেশি দেশে, যেখানে কেবল পাটের সুতা রপ্তানির পরিমাণ বছরে প্রায় $50 কোটি, যার বড় অংশের গন্তব্য ভারত। সম্প্রতি প্রতিবেশী দেশটির নিষেধাজ্ঞায় ঝুঁকিতে এই খাতের 10 ভাগের 1 ভাগ রপ্তানি। উদ্যোক্তারা জানান, রপ্তানির বিকল্প গন্তব্য থাকলেও ভারতের বাজার হারাতে চান না তারা। এত খারাপ সম্পর্ক তো ভারতের সাথে আমাদের না, আমরা তো ভারতের শত্রু দেশ না। প্রতিটি রপ্তানি বাজার আমাদের জন্য মূল্যবান, ব্যবসার জন্য এবং জাতীয় স্বার্থের দিক থেকে। মাস দুয়েক ধরে স্থলবন্দর বন্ধের নিষেধাজ্ঞায় ভুগছেন তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফার্নিচার সহ অন্য একাধিক খাতের রপ্তানিকারকরা। ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করে সমুদ্র পথে চলছে রপ্তানি ধরে রাখার চেষ্টা। তবে সম্ভাবনা ঘিরে কোনো কোনো প্রতিষ্ঠান হাঁটছে বিনিয়োগ স্থানান্তরের পথে। ডিসকারেজিং একটা মোড, যে আমরা একটা শর্ট লিড টাইমে আমি পাঠাতে পারতাম মালটা। এগুলো ফাস্ট ফ্যাশন, সবকিছু কিন্তু আপনার লিড টাইমের উপর নির্ভর করে। এখন যদি সেটা 25 দিন লাগে, অবভিয়াসলি এটা আপনার এটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রাণীর মতো কোম্পানি যারা ভারতে যাদের বিনিয়োগের স্ট্যাবলিশমেন্ট আছে, তারা তার মাধ্যমে ভিডিও করে টিকে থাকবেন। কিন্তু দেশীয় যারা ক্ষুদ্র মাঝারি কোম্পানি যারা এখানে বিনিয়োগ করেছেন, তাদের জন্য উচ্চ পরিবহন ব্যয় দিয়ে এই ধরনের অপ্রচলিত পণ্য নিয়ে গিয়ে ভারতীয় বাজার ধরে রাখা, ভারতীয় পণ্যের বিপরীতে এটা কষ্টকর। ভারতে রপ্তানির গতি ধরে রাখতে নানামুখী প্রচেষ্টার কথা জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান। তার মতে এই মুহূর্তে সমুদ্রপথে বিশেষ সুবিধা দেয়া গেলে মিলবে কিছুটা স্বস্তি। আমাদের রপ্তানিকারকরা কিন্তু তারা একটা পথ তৈরি করে নিয়েছে। আমরা যদি দেখি, চিটাগং থেকে কলকাতায় বন্দর কর্তৃপক্ষ তাদেরকে আরও সহজ করে দিতে হবে, যাতে তারা কম খরচে জিনিসটা পাঠাতে পারে। নির্বাচিত সরকারের মাধ্যমে হয়তো ভারতের সাথে যে সমস্ত নতুন রাজনৈতিক টেনশন তৈরি হচ্ছে, সেগুলো হয়তো আলাপ আলোচনা শুরু করা যেতে পারে। ইপিবির সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের 11 মাসে ভারতের রপ্তানির পরিমাণ $166 কোটি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। বোরো ধানের ভরা মৌসুমে বাড়তি দামে কিনতে হচ্ছে চাল। অদৃশ্য কারণে বাড়ছে পণ্যটির দর। দাম বৃদ্ধির পেছনে পাল্টাপাল্টি অভিযোগ ব্যবসায়ী ও চালকল মালিকদের। বাজার নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাড়তি দামের কারণে যে চালটি নিয়মিত খেতেন,
সেটি আর কেনা হলো না এই ক্রেতার। বাজেটে করতে হলো কাটছাট, কিনতে হলো কিছুটা কম মূল্যের অন্য চাল। 3400 টাকা নিয়েছি, এটা আজ 3900 টাকা চাই, এলে গাড়িটা নেই না। 500 টাকা বেশি, 500 টাকা দিয়ে আমার সবজি নিলে 15 দিন যাইতো গা। তাহলে অনা চালের দাম বেশি হলে আমাদের সমস্যা হয় না। ধানের ভরা মৌসুম। সদ্য সমাপ্ত অর্থ বছরে বোরো ধানের উৎপাদন হয়েছে 2,26 লাখ টন, যা আগের অর্থ বছরের তুলনায় 16 লাখ টন বেশি। একই সময়ে বেড়েছে সরকারের খাদ্য মজুতের পরিমাণও। তারপরও অদৃশ্য কারণে মানভেদে প্রতি কেজি চালে 4 থেকে 8 টাকা পর্যন্ত বাড়তি গুণে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্তরা। কাল কিনিতাম 1800 টাকা, আজকে 1900 টাকা। চাউলটা স্থিতিশীল রাখা দরকার, তাহলে মানুষ একটু শান্তি পাবে। মধ্যবিত্ত নিম্নবিত্তদের লোকদেরকে কিনে খাওয়া করার সামর্থ্যের বাইরে আর কি। দাম বৃদ্ধির পেছনে চালকল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। আর মিলারদের অভিযোগ, ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে পণ্যটির দাম। মিলাররা এবং কর্পোরেট কোম্পানিগুলা যুক্তি করে তারাই কিন্তু দামটা বাড়ায়, তারাই কিন্তু দাম কমায়। রাইস সেক্টরটা বিগত 10 বছর ধরেই কর্পোরেট বিজনেসের হাতে চলে গেছে এবং পাশাপাশি প্রত্যেকটা জেলার 2-4-5 জন মিল মালিকদের হাতে রয়ে গেছে। ধানের দাম যতখানি বেড়েছে সেই তুলনায় চাউলের দাম বাড়ে নাই। আমরা এখনও চাচ্ছি সহনশীল হোক। ব্যাংক ক্লোজের ভিতরে 20-30 টাকা ধানের দাম কমার পর আবার আজ 2-3 থেকে আবার 50 টাকা মতো ধানের দাম বাড়তে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এই সম্মাননীয় ফেলো বলছেন, কেউ কারসাজি করছে কিনা তা খতিয়ে দেখা উচিত। উৎপাদন কত হয়েছে, সরবরাহ কত, চাহিদা কত, আমদানি কখন হচ্ছে, কতটুকু হচ্ছে, স্টক কতটুকু, এটার ব্যাপারেও আমাদের আরেকটু ভালোভাবে আমাদের গবেষণা ভিত্তিক পরিসংখ্যান যদি আমরা করতে পারি, তো তাহলে বাজারে সরবরাহ এবং চাহিদার সাময়িক পার্থক্যের কারণে যে বাজারে মূল্য বৃদ্ধির একটা প্রবণতা থাকে, একই সাথে অবশ্যই ম্যানিপুলেশন হচ্ছে কিনা সেটা তো দেখতেই হবে। এই বিষয়গুলোতে নজর দিতে হবে। পণ্যের দামে লাগাম টানার কথা বলা হলেও প্রায় 1.5 বছর ধরে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে এই খাদ্যপণ্যটি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। সব অনিশ্চয়তা পেছনে ফেলে 2024-25 অর্থ বছর শেষে 8.5% প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি খাতে। এর ফলে মোট আয় এসেছে $48 বিলিয়ন, যা উঠে এসেছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে। মোট আয়ের 82% ছিল পোশাক খাত থেকে, যেখানে আয় বেড়েছে প্রায় 9%। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি নজর দিতে হবে নতুন বাজার ও পণ্য বৈচিত্র্যে। মইনুল হাসানের রিপোর্ট। আগস্টের অভ্যুত্থান ঘিরে এমন টালমাটাল পরিস্থিতি ছিল দেশ জুড়ে, যে ক্ষোভের আগুন রাজপথ থেকে ছড়িয়ে যায় শিল্পাঞ্চলে। বন্ধ হয় বহু প্রতিষ্ঠান, একই সাথে কাজ হারান কয়েক হাজার শ্রমিক। তাই অর্থ বছর শেষে এসবের প্রভাব রপ্তানি আয়ে পড়ার শঙ্কাও ছিল নানা মহলে। কিন্তু সেসব পাশ কাটিয়ে উল্টো সুখবর দিল রপ্তানি উন্নয়ন ব্যুরো। সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী বছর ব্যবধানে 8.5% বেড়ে আয় হয় $48 বিলিয়ন, যাকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরাও। এটার ফলে আমাদের রিজার্ভের দিক থেকে আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের কার্যক্রম পরিচালনার দিক থেকে, আমাদের শ্রমিকদের কর্মসংস্থানের দিক থেকে এটা ইতিবাচক। ইপিবির তথ্য অনুযায়ী আয়ের মধ্যে সবচেয়ে বেশি 82% এনেছে পোশাক খাত, যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় 9%। যদিও বছর জুড়ে শ্রম অস্থিরতা আর জ্বালানি সংকটে ভুগেছেন সিংহভাগ উদ্যোক্তা। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ খাত চামড়াজাত পণ্যেও আয় বেড়েছে 10%। যা ছাড়া ইতিবাচক ধারায় ছিল হালকা প্রকৌশল, প্লাস্টিক পণ্যের রপ্তানি। এই বিশেষজ্ঞের মতে নতুন বাজার ও মূল্য সংযোজনে নজর বাড়াতে হবে ব্যবসায়ীদের। আমরা পরিমাণ বাড়িয়েই আমাদের রপ্তানি আয়টা বাড়াচ্ছি, কিন্তু এটার যে প্রাইস এফেক্ট, যে মূল্য আরেকটু বাড়ানো, আরেকটু মোর আপ মার্কেটে যাওয়া, সেদিকটাতে কিন্তু আমাদের অগ্রসরতা বেশ কম। সুতরাং সেদিকেও আমাদের নজর দিতে হবে। অবশ্য কেবল জুন মাসের হিসাবে বছর ব্যবধানে রপ্তানি কমেছে 7.5%। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল কে চালাবে, বেশ কয়েকদিন ধরে চলা এই জল্পনার অবসান হয়েছে। এখন চলছে নতুন ব্যবস্থাপনায় পরিচালনার প্রস্তুতি। তবে 7 জুলাই হস্তান্তর প্রক্রিয়াটি কিভাবে হবে তা এখনো চূড়ান্ত নয়। পালাবদলের এই প্রক্রিয়া সেবা যাতে ব্যাহত না হয় তার নিশ্চয়তা চান বন্দর ব্যবহারকারীরা। ফখরুল ইসলামের রিপোর্ট।
নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের এনসিটি ছাড়ছে সাইফ পাওয়ারটেক। এরপর বন্দর কর্তৃপক্ষ দায়িত্ব নেয়ার কথা থাকলেও হঠাৎ উঠে আসে নৌবাহিনীর নাম, যা নিয়ে কয়েকদিন ধরে আলোচনার পর বুধবার সেই ধোঁয়াশাও পরিষ্কার করেন নৌ পরিবহন উপদেষ্টা। এখন প্রশ্ন আসছে, সাইফ পাওয়ারটেকের দায়িত্ব হস্তান্তরের পর এনসিটি পরিচালনার প্রস্তুতি কেমন? বন্দর কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে এই টার্মিনাল পরিচালনার ব্যয় এবং জনবল সহ সবকিছুই গুছিয়ে আনা হয়েছে। হিসাব অনুসারে এনসিটিতে অপারেটর লাগবে মোট 157 জন। এতে মাসে মোট ব্যয় ধরা হয়েছে 8.5 কোটি টাকা। ম্যান পাওয়ারের জন্য, কার্গোর জন্য কিংবা অন্যান্য অ্যাকাউন্টস রিলেটেড বিষয়গুলো সবগুলোর জন্যই আমাদের প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। সুতরাং এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। সাইফ পাওয়ারটেক পরিচালিত সিসিটি এনসিটি ঘিরে মোট জনবল 2781 জনের মতো, যাদের সিংহভাগ এনসিটিতে নিয়োজিত। তাদের চাকরি নিয়ে শঙ্কা থাকলেও অভয় দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারো চাকরি যাচ্ছে না। যারা যে পদে থাকছেন, যে পদে ছিলেন, সে পদেই কাজ করবেন। তা আমি আশা করব যে তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে। এতদিন ধরে সব প্রস্তুতিই চলছিল বন্দর কর্তৃপক্ষের পরিচালনার কথা ভেবে। এখন যেহেতু নৌবাহিনী দায়িত্ব নেবে, সেই প্রক্রিয়াটি কি হবে তা নিয়ে রয়েছে কৌতূহল। তবে পালাবদলের কারণে সেবা যাতে ব্যাহত না হয়, সেটাই চান ব্যবসায়ীরা। আমাদের এখানে কে এটা পরিচালনা করবে সেটা আমাদের জন্য মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে বন্দর যে কাজের জন্য, যে সেবা দেওয়ার জন্য এখানে আছে, যে সেবাটা আমরা পেতে যাচ্ছি সেটা যেন স্মুথ হয়, সেটা যেন আন্তর্জাতিক মানের হয়, সেটা যেন আমার অর্থনীতির জন্য লাভবান হয়, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। এনসিটিতে চুক্তি 6 জুলাই শেষ হলেও সাইফ পাওয়ারটেকের হাতে সিসিটি পরিচালনার মেয়াদ আছে আগামী বছর পর্যন্ত। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, দেখছিলাম বিজনেস 24। চলে যাচ্ছে পরবর্তী খবরে। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। জুলাই আন্দোলনে অংশ নেয় রাজশাহীতে ছিল হত্যার হুমকি। গ্রেপ্তারের সংখ্যায় বাড়ি ছেড়েছেন অনেকে। পাশবিক নির্যাতনেও দমানো যায়নি তাদের। স্বৈরাচার পতনের আন্দোলনে লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। আবরার শাহের রিপোর্ট, ছবি তুলেছেন আখতারুজ্জামান লেনিন। সালাউদ্দিন আম্মার রাজশাহীতে জুলাই আন্দোলনে শেষ দিন পর্যন্ত যার স্লোগান উজ্জীবিত করেছিল হাজারো তরুণকে। মিছিলের মাঝে পাঞ্জেরি হয়ে দেখিয়েছিলেন পথ। ৩৬ জুলাই পর্যন্ত যাযাবরের মতো ঘুরতে হয়েছে সালাউদ্দিন ও তার পরিবারকে। প্রতি পদে ছিল মৃত্যুর ঝুঁকি। গুলির অর্ডার মূলত ৩ আগস্ট থেকেই ছিল এবং ১৬ জুলাই থেকেই মূলত প্রচুর খোঁজা হয়েছে, আমাকে বিভিন্নভাবে খোঁজা হয়েছে এবং এখন পর্যন্ত আমার মনে হয় যে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে সবথেকে বেশি আমাকে নিয়ে তাদের সমস্যা এবং বিভিন্ন ভিডিও আছে তাদের। ১ আগস্ট কারফিউ ভেঙে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কজন বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম শরীফ মাহমুদ। সেদিন তাকেও চ্যাংদোলা করে তুলে নেওয়ার চেষ্টা করেছিল সাদা পোশাকের পুলিশ। এই সিনেট ভবনের সামনে আসি, তখনই বলে যে ওই যে হলুদ ড্রেস পরে আসছে ওই ছেলেটাকে ধর, ওইটাই ছাত্র দলের নেতা। এভাবে স্পেশালি আমাকে বলে। তো আমাকে যেহেতু টানাটানি করা হচ্ছিল, তা আমার মনে হয় না যে আমাকে জেলে নিয়ে যাইতো বা থানায় নিয়ে যাইতো, হয়তো আমাকে গুম করে দিত বা আমার পরিণতি অনেক ভয়াবহ হতে পারত। পালিয়েও পুলিশের হাত থেকে বাঁচতে পারেননি সমন্বয়ক রাশেদ রাজন। পাশবিক নির্যাতনের পর ক্রসফায়ারের ঝুঁকি নিয়ে যেতে হয় কারাগারে। মুক্তি পান ৭ আগস্ট। ভেবেছিলেন কারাভোগের এই ক্ষণ হয়তো আর শেষ হবে না। আমার একটা আশঙ্কার জায়গা ছিল, আমি কখনো বের হতে পারবো কিনা। আমার পরিবারের কথা বারবার মনে হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আমি পরিবারকে নিয়ে চিন্তা করছি, আমি তো রাষ্ট্র, আমার সবচেয়ে বড় জায়গা হচ্ছে রাষ্ট্র, দেশ। আমি দেশের জন্য কাজ করছি, মানে এই জায়গা থেকে আমি নিজেকে সন্তুষ্ট করতাম।
জুলাই আন্দোলনে সবসময় ছাত্রদের পাশে ছিলেন এমন দুজন শিক্ষক জানান, ঝুঁকি ছিল জেনেই মাঠে নেমেছিলেন তারা। হুমকি ছিল ফোনে, উড়ো চিঠিতে। আন্দোলন সফল না হলে সর্বোচ্চ পরিণতি ভোগ করতে হতো তাদের। আমাদের চেয়ে আমার সন্তানদের কথা আমি সবসময় চিন্তা করেছি যে ওদের পরিস্থিতিটিকে, যারা এই আন্দোলন করছে। হ্যাঁ, তবে ভয় মাঝে মাঝে হয়েছে যে ঝুঁকে আমি হয়তো যে কোনো সময় আমাকে ধরে নিয়ে যেতে পারে, গ্রেপ্তার হতে পারি। 3 তারিখের আশেপাশে এই সম্ভাব্যতাটা আরও বেড়ে যায় যে এই সময় আন্দোলন দমন করতে হয়তো একটা স্টিম রোল চলবে আমাদের উপরে। তখন অনেক আত্মীয় স্বজন বলেছিল যে তুমি চলে যাও, নিজেকে গোপন করো, লুকিয়ে রাখো। আমি সেটা করিনি। আমি একটা মাত্রই কারণে করিনি যে আমার ছেলেমেয়েরা রাস্তায়। এমন হাজারো বিপদ ছিল জুলাই আন্দোলনে। এই যুদ্ধে হেরে গেলে গুম, খুন ও মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হতো বলে মনে করছেন জুলাই যোদ্ধারা। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় আসামিপক্ষ আজ অভিযোগ গঠনের শুনানি করবেন। এরই মধ্যে কনস্টেবল সুজন সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ শুনানি হবে। এর আগে গেল রোববার পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছিল প্রসিকিউশন। সেদিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আইজিপির কমান্ডে নিরীহ ছাত্র জনতার উপর গুলি ও হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার, যা বাস্তবায়ন করেন সুদীপ কুমার সহ বাকি আসামিরা। কাজেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করাই যুক্তিযুক্ত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজ শুনানি হবে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের খসড়া চুক্তির 6টি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়। যদিও কার্যালয় স্থাপনে নীতিগতভাবে সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ। ঢাকায় কার্যালয় কর্মীদের আজীবন দায়মুক্তি চেয়েছে সংস্থাটি, তবে রাজি নয় বাংলাদেশ। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। কোন দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় চালু করতে হলে প্রয়োজন পড়ে সংশ্লিষ্ট দেশের সাথে সমঝোতা স্মারক সইয়ের, যেখানে দুই পক্ষকে কাজের পরিধি, সুরক্ষা এবং দায়ের মতো বিষয়ে সম্মত হতে হয়। সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, সমঝোতা স্মারকের খসড়া সইয়ের জন্য নীতিগত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। তবে জাতিসংঘ দাবি করেছে, সমঝোতা স্মারকের অনুমোদনের আগে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, দেওয়া হয়নি কোনো অনুলিপি, আর অনুমোদিত খসড়া পর্যালোচনা ছাড়া স্বাক্ষর করবে না সংস্থাটি। এর আগে গেল 3 জুন জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা যেখানে অংশ নেয়। বৈঠকে প্রস্তাবিত খসড়ায় থাকা 6টি ধারা নিয়ে আপত্তি জানায় অংশ নেওয়া কর্মকর্তারা, যেখানে 2টি ধারা একেবারেই বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। ধারা 2টি হলো চরম অবহেলা ও ইচ্ছাকৃত অসদাচরণ ছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে কর্মরতদের দায়মুক্তি ও কূটনীতিকদের স্বামী বা স্ত্রীর কাজের অনুমতির বিষয়টি। জাতিসংঘ চায় স্থানীয় কর্মকর্তাদেরও দায়মুক্তি দেওয়া হোক, এমনকি চাকরি থেকে অবসর নেওয়ার পরও। এই উপধারাটি নিয়েও আপত্তি আছে বাংলাদেশের। এছাড়াও জাতিসংঘ প্রস্তাবিত আরও কিছু বিষয়ে কিছু ধারা নিয়ে একমত নয় সরকারের বিভিন্ন সংস্থা। এর মধ্যে আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে কর্মীদের দেশে বাধাহীন আসা যাওয়া, স্বাধীন চলাচল, ভিসা এন্ট্রি অনুমোদন ও সামাজিক সুরক্ষার ধারাগুলো সংশোধনী আনার পক্ষে মত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশগ্রহণকারীরা। বিশ্বের 16টি দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় রয়েছে। এছাড়া 13টি আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশ সহ 43টি দেশে এই কার্যালয় স্থাপনের জন্য অনুমতির অপেক্ষায় আছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন।